জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানি মৃধা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন 2025 সালের ডিসেম্বরের থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবে তার সরকার, যা হবে দেশের ইতিহাসের সেরা নির্বাচন। শনিবার দুপুরে এশিয়ার নির্বাচন বিষয়ক সংগঠন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। ডক্টর ইউনুস নিশ্চিত করেন দেশের গণতান্ত্রিক রূপান্তরের এই অভিযাত্রায় দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাতে নির্বাচন নিয়ে কাজ করা আঞ্চলিক সংস্থাটি প্রধান উপদেষ্টার কাছে তাদের কার্যক্রম তুলে ধরে। সরকার একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলের সদস্যরা। রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদ বিলুপ্ত করে মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতেই এ কথা বলেন তিনি। এ সময় কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যেসব প্রস্তাবনায় বেশিরভাগ দল একমত হয়েছে সেগুলো চিহ্নিত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি। সংসদ ভবনের এলডি হলে বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 113টির সাথে একমত এনসিপি, 29টি প্রস্তাবনার সাথে আংশিক এবং 22টির সাথে দ্বিমত তুলে ধরে দলটি। এনসিপি মনে করছে নির্বাচন কমিশন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল আলাদা হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার দরকার। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি নয় করা সহ একগুচ্ছ প্রস্তাবনা দেওয়া হয় এনসিপির পক্ষ থেকে। সংবিধান সম্পর্কিত বিষয়গুলোকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেয় এনসিপি। গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। আজকে সেই সম্ভাবনা আপনারা তৈরি করেছেন, আপনারা নেতৃত্ব দিয়েছেন, লক্ষ মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়ে পরিবর্তনের পথে এক নতুন বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো আপনারা তৈরি করে দিতে পেরেছেন। নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রত্যাশা করেন জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই সরকার নির্বাচন দেবে। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, 12 দলীয় জোটের সাথে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে বিএনপি। এ সময় 12 দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব, তাই বিভ্রান্তি এড়াতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার স্পষ্ট রোডম্যাপের দাবি জানান তিনি। বলেন, প্রশাসনে থাকা ফ্যাসিস্টদের অপসারণ ও জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবি জানায় 12 দলীয় জোট। এছাড়াও সন্ধ্যায় বিএনপির সাথে লিবারেল ডেমোক্রেটিক পার্টির বৈঠক শেষে এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ বলেন, স্বৈরাচারের দোসরদের প্রশাসনে রেখে সংস্কার সম্ভব নয়। সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি ও তাদের কোনো দ্বিমত নেই বলেও জানান তিনি। সমমান সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চলবে বিএনপির। 2 সপ্তাহের মধ্যে বৈঠকগুলো শেষ করতে চায় দলটি। সংস্কারের ব্যাপারে আমরা এই সরকারের সাথে একমত। সংস্কার যেই সংস্কারগুলো ঐক্যমতের ভিত্তিতে হবে, সকল রাজনৈতিক দল যেই
প্রস্তাবগুলোকে সমর্থন দিবে। সেই প্রস্তাবগুলো একটা চার্টার আকারে প্রকাশ করার ব্যাপারে বিএনপিরও দ্বিমত নাই এবং আমাদেরও কোনো দ্বিমত নাই। আমাদের জোর দাবি যে ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন করা সম্ভব এবং সঙ্গত, এবং সমগ্র দেশবাসী প্রত্যাশাও ঠিক তাই। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন এবং এটাও বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মানে হলো ডিসেম্বরে না এমন না, ডিসেম্বরও হতে পারে, কিন্তু আমরা বলেছি সেটা হলো যে ডিসেম্বরেও হতে পারে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরে নির্বাচন হবে, এরকম একটা ধরে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। কারণ এটার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আমরা মনে করি। গণতন্ত্রের জন্য এত মানুষ জীবন দেওয়ার পরও সবাই হতাশায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করেন গণতান্ত্রিক উত্তরণে সফল হবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শনিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এটিকে চর্চা করতে হয়। এ সময় আমেরিকায় দেয়া শুল্ক ব্যবস্থা দ্রুত সমাধান না হলে দেশকে আরও বড় বিপদে পড়তে হবে বলে আশঙ্কা করেন তিনি। বলেন, আমেরিকা, ভারত কিংবা চীন কেউই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। দেশটাকে সফলকে দেশ গঠনে মুক্তিযুদ্ধে যেমন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি ২৪ও সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম সবাইকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজ। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। বারবার সংস্কারের কথা বলে নির্বাচনী রোডম্যাপ পিছিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারসাম্যহীন কথাবার্তায় জাতি বর্তমান সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে নাটোরে জিয়া পরিষদ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কারের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জানতে চান, ইতোমধ্যেই প্রায় ৮ মাস পেরিয়ে গেছে, সংস্কারে আর কত সময় প্রয়োজন? এছাড়া বর্তমান সরকারের কিছু উপদেষ্টা তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সেমিনারে উপস্থিত ছিলেন নাটোর ও পার্শ্ববর্তী এলাকার জিয়া পরিষদের নেতাকর্মীরা। অবাধ সুষ্ঠু নির্বাচনটা করতে হবে, সেই বিশ্বাস তো ডক্টর ইউনূস সাহেবের কাছে জনগণ দিয়েছে। একটি সরকারের তার যে দৃঢ় সংকল্প এবং অঙ্গীকার, যেটার উপর জনগণের আস্থা বাড়ে, সেইটা অনেকটা দুর্বল হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের মধ্যেও কিছু কিছু উপদেষ্টা আছে, তারা কার পারপাস সার্ভ করছেন আমরা জানি না, তারাও মাঝে মাঝে বিভিন্ন কথা বলার চেষ্টা করছে। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ পার পায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে লালমনিরহাটে জেলা জামায়াতের আয়োজনে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবিতে জনসভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের সকল রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনা তুলে ধরে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, যারা চাঁদাবাজি করছেন তারা রাজনৈতিক কর্মী নামের কলঙ্ক। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। ১.৫ যুগ পর প্রকাশ্যে বড় পরিসরে এ সমাবেশ ঘিরে সরগরম পুরো জেলা। সমাবেশ থেকে দলটির অন্যতম শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি ও সীমান্ত হত্যার সমালোচনা করা হয়। বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করতে চাই, নির্মূল হয়েছে দেখতে চাই। ক্ষমতাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যারা একেবারেই বেপরোয়া হয়ে উঠেছিল, মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না, ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালোকে
মানুষের বুকে গুলি ছুড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে। যথাযথ সংস্কারের পর নির্বাচন দেওয়ার দাবি করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। যশোরের ঈদগাহ মাঠে বাংলাদেশ আদর্শ শিক্ষক আয়োজিত জেলা সম্মেলনে এ কথা বলেন তিনি। দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন, এটাই জনগণের দাবি, কথা ঠিক না হয়। সেজন্য আজকে আমরা বলবো সময়োচিত পদক্ষেপ করে গ্রহণ করে তড়িৎভাবে সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমাদের সকলেরই দাবি, জনগণের দাবি। কিন্তু সংস্কার বাদ দিয়ে নির্বাচন যাতে না হয় সেটাও আমাদের দাবি থাকলো। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে যে আশা নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। শনিবার সকালে জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব বক্তব্যে তিনি এ কথা বলেন জামাত ইসলাম শহীদদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, অন্তর্বর্তী সরকারও এখন পর্যন্ত সেই পদক্ষেপ নিতে পারেনি। রাজনৈতিক দলগুলো শহীদদের জন্য কতটুকু করেছে বলেও প্রশ্ন তোলেন তিনি। এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ইতিহাস সংরক্ষণ করার আহ্বান জানান এই জামায়াত নেতা। রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবার এবং আহত পরিবারের জন্য যা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত সেই পদক্ষেপ নিতে পারেনি। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংস্কার প্রয়োজন, মৌলিক সংস্কার প্রয়োজন, সেই মৌলিক সংস্কার সম্পন্ন না করে যদি নির্বাচন হয়, শহীদ পরিবার, আহত পরিবার এবং এদেশের 18 কোটি সাধারণ মানুষ মনে করে, তাহলে আবারও আগামী দিনে ফ্যাসিবাদের উত্থান অনিবার্য হয়ে পড়বে। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক এই ব্যক্তিদের বিরুদ্ধে ইন্টারপোলে আলাদা 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, আকমা মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ আরও কয়েকজন। আদালত সূত্র বলছে, বর্তমানে পলাতক অবস্থায় থাকা 12 জনের অবস্থান চিহ্নিত করতে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ। এনসিবির দাখিল করা আবেদনের পর ইন্টারপোল যদি অভিযোগ গ্রহণযোগ্য মনে করে তাহলে যে কোনো সময় তাদের নামে রেড নোটিশ জারি হতে পারে। আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ নিশ্চুপ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহৃত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দমাতে, আর ফেডারেশনের কর্তা ব্যক্তিদের সম্মতিতেই তা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার বিকেলে স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। এদিন ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটি ছাড়াও খেলাধুলার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। যত দ্রুত সময়ের মধ্যে পারা যায় ফেডারেশনগুলোকে পুনর্গঠন করা, তবে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতাটা জরুরি। আপনারা জানেন যে বিগত সময়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ফেডারেশনগুলোতে ছিলেন এবং সেটার কারণে যা হয়েছে, ইভেন আমাদের, যদি আমি শুটিং ফেডারেশনের কথা বলি, শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। সার্চ কমিটিকে আমরা একটু তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি।
আর সেক্ষেত্রে সময় বৃদ্ধির বিষয়টা আমরা বিবেচনা করবো এবং সার্চ কমিটির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। বিশ্বব্যাপী বহু কর্মসংস্থান পেট্রোলিয়াম কেন্দ্রিক হওয়ায় প্লাস্টিক নিষেধাজ্ঞা কার্যকর সহজ নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্লাস্টিক দূষণ রোধে করণীয় পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি আরও বলেন, শুধু দেশের ব্যবসায়ী নয়, প্লাস্টিক পণ্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়েরও বাধা রয়েছে। যতটুকুন ক্ষতি আমার হবে প্লাস্টিকের বিরুদ্ধে কথা বলে, ততটুকুন ক্ষতি প্লাস্টিক প্রডিউস করে কিন্তু ওনারা হবে। কাজে এই প্রোডাকশন থেকে আমাদেরকে সরে আসতে হবে, আস্তে আস্তে বিকল্পের দিকে যেতে হবে। আমরা সরকার কিন্তু কারো বিরুদ্ধে এখনো কঠোর শাস্তির অবস্থানে যায়নি, কারণ আমরা বুঝেছি যে এটা অভ্যাসের ব্যাপার এবং আমরা এটাও বুঝতে পারছি যে আমাদেরকে বিকল্প নিয়েও মাঠে আগাতে হবে। আওয়ামী লীগ সহ 14 দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জুলাই মঞ্চ। শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়িতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সাথে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যায় যারা জড়িত তাদের বিচারও জানান বিক্ষুব্ধরা। এ সময় তারা বলেন, আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার হলে আগামীতে এই দেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জুলাই মঞ্চ। শুধু জুলাই গণ অভ্যুত্থানে হত্যার বিচারই নয়, গত 16 বছরে যত গুম খুন হয়েছে সব কিছুর বিচারের দাবি জানান বক্তারা। এদিন বিক্ষোভ সমাবেশে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। আমরা আমাদের 2000 ভাইয়েরা রক্ত দিয়েছে, আমরা আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি, থাকবো যতক্ষণ পর্যন্ত প্রশাসনে লুকিয়ে থাকা সেই খুনিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা না হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই মঞ্চ তার সংগ্রাম চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে আরোপিত 37% শুল্ক 90 দিনের জন্য স্থগিতাদেশ ইতিবাচক হলেও এখনও শঙ্কা কাটেনি বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম আজাদ। শনিবার রাজধানীর উত্তরায় সম্মিলিত পরিষদের নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর উত্তরায় সম্মিলিত পরিষদের নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, 90 দিনের সময়সীমা শেষে পুনরায় শুল্কের মুখোমুখি যেন না হতে হয় সে লক্ষ্যে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সরাসরি মার্কিন প্রশাসনের সাথে আলোচনার আহ্বান জানান তিনি। বলেন, এই শুল্ক চূড়ান্তভাবে প্রত্যাহার না হলে দেশের তৈরি পোশাক খাতকে প্রতি মাসে গড়ে অতিরিক্ত প্রায় $250 মিলিয়ন শুল্ক দিতে হবে। রপ্তানি বাড়লে এই শুল্ক আরও বাড়বে। এত বেশি শুল্ক দিয়ে এই খাতকে টিকিয়ে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলেও জানান তিনি। বিজিএমইর সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, শুধু বাণিজ্য বাড়িয়ে মার্কিন শুল্কের চাপ কমানো সম্ভব নয়, কারণ সামনে পোশাক রপ্তানি আরও বাড়বে। এজন্য কূটনৈতিকভাবে এর সমাধানের তাগিদ দেন তিনি। আগামী দিনে যে সংকট, ট্রাম্প সাহেব যদি এই ট্যারিফ যদি বাংলাদেশের উপর বজায় রাখে, তাহলে বাংলাদেশের শিল্প, যারা আমরা ইউএসএ ব্যবসা করি, প্রায় 1000 ফ্যাক্টরির মালিক ইউএসএ ব্যবসা করেন, ব্যবসার পরিমাণ যেটা অতিরিক্ত ডিউটি আসবে $250 মিলিয়ন কাছাকাছি। এখন আমাদের ক্রেতা যারা আছেন তারা এটা কিন্তু আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি আমাদের গাড়ি চাপাই দিচ্ছেন। এটা আমাদের জন্য মরার উপর খাড়ার গা। রেমিট্যান্স ফেয়ারে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেলেও বিতর্ক তৈরি হয় এই মেলায় অংশ নিচ্ছেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শুক্রবার নিউ ইয়র্ক বিমানবন্দরে নেমে গভর্নর বলেন, রেমিট্যান্স ফেয়ারে যোগদান না করলেও নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটে এই ইস্যুতে প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। শনি ও রোববার নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টের বেসমেন্টে রেমিটেন্স ফেয়ারের আয়োজনের ঘোষণা দেন বিশ্বজিৎ শাহ নামের এক ব্যক্তি। তাকে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে এই মেলা বয়কটের ডাক দেয় যুক্তরাষ্ট্রের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ব্যবসায়ী ও সাংবাদিক নেতারা। রেমিটেন্স মেলা হচ্ছে এটুকু জানি, কিন্তু সেখানে
আমরা যাচ্ছি না এই কারণেই বিশেষত যে এই মেলাটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আমরা কোনো বিতর্কিত পরিস্থিতির মধ্যে যেতে চাই না, এটাকে অ্যাভয়েড করতে চেষ্টা করি। এই জন্য সরকারিভাবেই আমরা রেমিটেন্সের সাথে যারা সম্পৃক্ত স্টেক হোল্ডার তাদের সাথে আমরা বসে আলোচনা করব যে কিভাবে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রবাসীদের টাকা আর সহজে নেওয়া যায়, কিভাবে করলে পরে ভালো হয়, সেই মতো বিনিময়টা আমরা করব এবং পলিসিগত পরিবর্তন করব। 600 পরিচ্ছন্নতা কর্মী নিয়ে একযোগে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড ও কাজলা থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চালালো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার ভোর 6টা থেকে এই কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। কার্যক্রম পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি জানান, সিটি কর্পোরেশনের আওতায় না থাকলেও জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ সিটির প্রশাসক আরও জানান, যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়ক পরিচ্ছন্নতা কার্যক্রম সিটি কর্পোরেশনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এদিকে ডেঙ্গুর প্রকোপ কমাতে আগামী শুক্রবার থেকে সিটি দক্ষিণ কর্পোরেশনের 10টি জোনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম শুরু করা হবে বলেও জানানো হয়। এই যে 10 কিলোমিটার জায়গায় রাস্তার মাঝখানে এবং দুই পাশে যত ধরনের ময়লা আবর্জনা আছে সব আমরা আজকে ক্লিন করে ফেলবো। এবং শুধু এখানে নয়, আমরা ঢাকা ডেমরা যে রোড আছে সেখানেও আজকের একই ধরনের কার্যক্রম আমাদের চলমান রয়েছে। চেষ্টা করব নিয়মিত পানি দেওয়ার। আর সবচেয়ে বড় যে বিষয়, এই রাস্তাটা, বিশেষ করে এই যে রাস্তাটা, এটা রোড অ্যান্ড হাইওয়েজের নিয়ন্ত্রণে। এই রাস্তাটা তাদের নিয়ন্ত্রণে থাকার কারণে আমরা আসলে কোনো পরিচ্ছন্ন কর্মী এখানে নিয়োগ করতে পারছি না। যদি এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে যদি এই রাস্তাটা আমাদের কাছে হস্তান্তর করা হয় সিটি কর্পোরেশনের কাছে, তাহলে আমরা এখানে নিয়মিত আমাদের পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করব এবং তাহলে দেখা যাবে যে আর কোনো ময়লা এখানে জমতেছে না এবং কোনো ময়লা বাঁচাতে যাচ্ছে না। ইস্টার সানডে উপলক্ষে শনিবার রাতে চট্টগ্রামের পাথরঘাটা গির্জায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা। রাত 9টায় শুরু হয় প্রার্থনা। এর আগে চলে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও আচার। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই দিনে মৃত্যুকে জয় করে যীশু খ্রিস্টের পুনরুত্থান ঘটে। ইস্টার সানডের আগে 40 দিন উপবাস পালন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। রাতের প্রার্থনার মধ্য দিয়ে তার সমাপ্তি। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই হয় প্রার্থনা। নতুন পোশাক পরে গির্জায় এসে প্রার্থনায় অংশ নেন অনেকে। প্রার্থনার মাধ্যমে মানবজাতির শান্তি ও কল্যাণ কামনা করেন তারা। এবং এটি একটি পূর্ণ সপ্তাহ, প্রায় 40 দিন আমাদের উপবাস ব্রত ত্যাগ স্বীকার, এটির মধ্য দিয়ে গতকালকে পালন করা হয়েছিল গুড ফ্রাইডে এবং তার আগে ছিল পূর্ণ বৃহস্পতিবার। ঠিক এইভাবে একটি পূর্ণ সপ্তাহ পার করে আজকে আমরা যাচ্ছি সেই যিশুর পুনরুত্থান। যীশু খ্রিস্টের পুনরুত্থান, উনি আমাদের পাপের জন্য মারা গিয়েছিলেন, এখন আবার তিনি আজকে পুনরুত্থান করেছেন। আজকে এটা আমাদের জন্য অনেক আনন্দের দিন। ইস্টার সানডে আমাদের চিন্তাধারায় হলো মুক্তির একটা ইতিহাস। আমরা এই ত্যাগ তিতিক্ষা ধ্যান সাধনার মধ্যে দিয়ে আমরা নিজেদের জীবনটাকে নবায়ন করতে পারি এবং নিজেরা পুনরুত্থানের সে আনন্দে আনন্দিত হয়ে থাকি। উচ্চশিক্ষার ব্যবস্থা এবং চাকরির ক্ষেত্রে মূল্যায়ন সহ 6 দফা দাবিতে শনিবারও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার সকালে গাজীপুরে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। এ সময় ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। পরে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন। এ সময় দ্রুত দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা। এদিকে রাইজ ইন রোড কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের প্রধান ফটকে লাল কাপড় দিয়ে প্রতিষ্ঠানের নাম ঢেকে দেওয়া হয়। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। বাংলাদেশের পলিটেকনিক এবং কারিগরি সেক্টরে, কারিগরি শিক্ষা বোর্ড সেক্টরে স্বৈরাচাররা বিভিন্ন রূপ ধারণ করে বসে আছে। তার মধ্যে একটি ভয়ঙ্কর রূপ হলো ক্রাফটিং ইনস্ট্রাক্টর, যারা কিনা এসএসসি পাস করে ডিপ্লোমাদের ক্লাস নিতে এসেছে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই যৌক্তিক আন্দোলনের পক্ষে আছি। আমরা রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ।
নিখোঁজের 14 ঘন্টা পর উদ্ধার হয়েছে চট্টগ্রামের খালে পড়ে যাওয়া শিশু সেহরিশের মরদেহ। স্থানীয়রা জানান, খালের চকবাজার অংশে পড়ে ভাসতে ভাসতে শিশুটি প্রায় 5 কিলোমিটার দূরে তার নিজ বাসার কাছে চলে যায়। শনিবার সকাল 10:30টায় বাসার পাশের খালে ভাসতে দেখে স্থানীয়রা 6 মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেন। এর আগে সকালে দ্বিতীয় দিনের মতো যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও স্থানীয়রা। শুক্রবার আত্মীয়র বাসায় বেড়াতে গিয়ে রিকশা উল্টে কাপাসগোলার হিজরা খালে পড়ে যায় মা দাদিসহ শিশু সেহরিশ। স্থানীয়রা মা দাদিকে উদ্ধার করলেও মায়ের কোল থেকে ভেসে যায় শিশুটি। এ নিয়ে গেল 5 বছরে নগরীতে খাল নলায় পড়ে নিহত হয়েছেন অন্তত 13 জন। গত 3 দিন আগে খালটা কমপ্লিটলি ক্লিন করেছে, যার কারণে স্রোত খুবই প্রচণ্ড ছিল এবং এখানে গভীরতা ছিল 12 ফিটের উপরে। ওনারা আমাকে কালকে বলেছে, কাজে আমি তখনই একটু সন্দেহ করছিলাম যে এটা এখানে নেই, যেহেতু মাকে পাওয়া গেছে অনেক দূরে, তাহলে বাচ্চাটা আরও ছোট, স্বাভাবিকভাবে স্রোতের টানে অনেক দূরে চলে গেছে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে এবার খাল খনন ও পরিষ্কারে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। দুপুরে নগরীর বাকুলিয়ার 760 মিটার দৈর্ঘ্যের বিরজা খাল খননের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে এমন উদ্যোগের কথা জানান জামায়াত নেতারা। আগামী 20 দিনের মধ্যে পুরো খালটি পানি চলাচলের জন্য সচল করা হবে, যেখানে প্রায় 1 কোটি টাকা ব্যয় করবে সংগঠনটি। খনন কার্যক্রম এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় লজিস্টিক সাপোর্ট দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জামাতের এমন উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী। তবে পরিষ্কার করার পর কেউ যাতে খালকে আবারও ময়লার ভাগাড়ে পরিণত না করে, সেজন্য নগরবাসীর সহযোগিতা চান তারা। এদিকে সিটি মেয়র বলেন, চট্টগ্রাম নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিংয়ে 7 জন ম্যাজিস্ট্রেট প্রতিনিয়ত নিয়োজিত থাকবে। যত্রতত্র ময়লা ফেললে জেল জরিমানার হুঁশিয়ারি দেন তিনি। আমরা চাচ্ছি যে এই খাল 20 দিনের মধ্যে দৃশ্যমান যাতে করে হয়, এই কাজটা করব। এরপরে যদি আমাদের আবার নতুনভাবে প্ল্যান নিতে হয়, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 4 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করেছে, একটা কমিটি করেছে। জামায়াত ইসলামী বাংলাদেশ এগিয়ে এসেছে, অন্য আরও দল আছে, তারাও এগিয়ে আসবে। যুবদলও তারা কাজ করছে। বৃষ্টি হলেই পরে তারা যে কষ্টের সীমাহীন কষ্ট তাদেরকে পোহাতে হয়, তো আজকে এই বিরজা খালটা যদি সুন্দরভাবে হয়, তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাকলিয়া, পশ্চিম বাকলিয়া যে জনগোষ্ঠী অনেকাংশে তারা লাঘব হবে। ডিসেম্বরের মধ্যে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার কুমিল্লার বাঙ্গোড়া হায়দরাবাদ শামসুল হক কলেজ মাঠে দলীয় জনসভায় তিনি এ আহ্বান জানান। শনিবার দুপুর থেকে জনসভাস্থলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ঢল নামে। মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের বিএনপির উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়। এ সময় মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, মুরাদনগরে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। নতুন দলে করে কেউ নির্বাচনে অংশ নিলে বিএনপি সম্মানজনক আচরণ করবে বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু মুরাদনগর মানুষ এটা বরদাস্ত করবে। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেবে না মুরাদনগরের মানুষ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমাদের ব্যবস্থা করে। নির্বাচনের পরে কোথায় যাবেন আপনারা? ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। আন্দোলনের মুখে 8.5 মাস পর আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ও দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নীতিমালা 2025 প্রণয়নে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীরা। শনিবার রাজধানীর হাতিরপুলে সংবাদ সম্মেলনে সরকারের নতুন নীতিমালার বেশ কিছু সংশোধনও দাবি করেন তারা। বিশেষ করে সর্বনিম্ন বেতন 30,000 টাকা, চাকরির বয়সসীমা 60 বছর করা সহ ঠিকাদারি প্রথা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী
কল্যাণ পরিষদ। সংবাদ সম্মেলনে যোগ দিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সরকার আউটসোর্সিং কর্মচারীদের আন্দোলন আমলে নিলেও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় নীতিমালার সংশোধন জরুরি। ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি বৈষম্যমূলক উল্লেখ করে তার বাড়ানো দাবি জানান তিনি। অভিজ্ঞতার ভিত্তিতে মজুরি বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ ও দৈনিক ভিত্তিতে শ্রমনীতি পুনর্বিবেচনার দাবি জানান তিনি। তার কাজের কর্মঘণ্টা কতটা, তার মজুরি কত, তার ভাতা কত, উৎসব ভাতা কত, ছুটি কত, তার কি বলে যে কর্মঘণ্টা এবং চাকরির মেয়াদকাল, এই সমস্ত প্রশ্নে কিন্তু অধিকারগুলো থাকে। সেই অধিকারের জন্যই তো এই দেশ স্বাধীন হয়েছে। আজকে আউটসোর্সিং কর্মচারীরা যারা খোদ সরকারি অফিসে কাজ করেন, তাদের বেলায় অধিকার থাকবে না কেন? আপনি সমস্ত কর্মচারীদের একটা ডেটাবেস তৈরি করতে পারেন যে কারা আপনার এখানে ইতিমধ্যে কাজের অভিজ্ঞতা আছে, ফলে নতুন কোনো যখন আবার নিয়োগ হবে সেখানে এরাই যাতে অগ্রাধিকার পায়, তাহলে তার কাজের একটা নিশ্চয়তার জায়গাটা তুলনামূলকভাবে তৈরি হয়। ১,০০০ শয্যার আধুনিক ও আন্তর্জাতিক মানের চীন বাংলাদেশ মৈত্রী সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকাস্থ ঠাকুরগাঁয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর, দিনাজপুর এবং নীলফামারীতে মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও ঠাকুরগাঁয়ে স্বাস্থ্যসেবার জন্য ভালো মানের কোনো হাসপাতাল নেই। ঠাকুরগাঁয়ে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে আশপাশের বিভিন্ন জেলা মিলে প্রায় ৪০ লাখ মানুষকে স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবে। এমনকি হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, ভারত থেকেও উন্নত চিকিৎসা সেবা নেওয়ার জন্য এখানে রোগীরা আসতে পারবেন বলেও আশাবাদ জানান তারা। আমাদের অনেক রোগীরা এই বিনা চিকিৎসায় ঠাকুরগাঁয়ে মারা যাচ্ছে। এরকম একটি অবহেলিত অঞ্চলে আমরা আমাদের এই হসপিটালটি চাই। এই হসপিটালটি যদি ঠাকুরগাঁয়ে স্থাপন করা হয়, ঠাকুরগাঁও এমন একটি পয়েন্ট, জিওগ্রাফিক্যালি মানচিত্রে এমন একটি পয়েন্ট বাংলাদেশের, যেখানে হলো চতুর্দিকে, একদিকে আছে দিনাজপুর, অপরদিকে আছে আমাদের পঞ্চগড় এবং নীলফামারীরও খুব কাছে, অর্থাৎ 3টি জেলা এবং সাথে ঠাকুরগাঁও মিলে প্রায় 40 লক্ষ মানুষ এখান থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাজীপুরের টঙ্গীতে 2 শিশুকে কুপিয়ে হত্যার ঘটনার দায় স্বীকার করেছেন মা। পুলিশ বলছে, মায়ের জবানবন্দি, হাতে কাটার দাগ এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও তথ্য সবই এই হত্যাকাণ্ডে মায়ের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। তবে এই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার বিকেলে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে 2 ভাই বোন মালিহা ও আবদুল্লার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার নিহত 2 শিশুর বাবা বাতেন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। জিন হত্যাকাণ্ড ঘটাইছে এটা বলতে পারি, সেটা স্বীকার করেছে যে সে করেছে, কিন্তু জিন তাকে দিয়ে করাইছে। তিনি কি কারণে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং এই হত্যাকাণ্ডের মোটিভটা কি সেটা উদ্ধারের জন্য, সেই রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের আরও কিছুটা সময় লাগবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। 19 এপ্রিল স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টা থেকে 21 এপ্রিল সোমবার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ সময় সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ রাখতে সেনাদের নির্দেশ দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একতরফাভাবে যুদ্ধবিরতির ডাক দিয়েছেন, যদিও এই যুদ্ধবিরতি নিয়ে সংশয় জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এর মধ্য দিয়ে মানুষের জীবন খেলা করার পায়তারা করছেন পুতিন। তবে পুতিন বলেন, কিয়েভের পদক্ষেপ বলে দেবে তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী কিনা। তবে ইউক্রেনের যুদ্ধবিরতি লঙ্ঘন প্রতিহত করতে সেনাদের প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইউক্রেন গ্রহণ করলেও প্রত্যাখ্যান করে রাশিয়া। পরমাণু চুক্তি ইস্যুতে ওমানের মধ্যস্থতায় 2য় দফায় ইতালির রোমে যুক্তরাষ্ট্র আর ইরানের পরোক্ষ বৈঠক শেষ হয়েছে। আগামী সপ্তাহে 3য় দফায় আলোচনায় রাজি হয়েছে 2 পক্ষ।
ইরানের গণমাধ্যম নিশ্চিত করেছে ওমানের দূতাবাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আলাদা কক্ষে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। তেহরান বারবারই বলে আসছে যে কোনো চুক্তিতে শর্ত থাকবে। ইরান সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়ে আসছে শুরু থেকেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরানের কাছে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকতে পারবে না। এই আলোচনাকে কেন্দ্র করে রোমে আছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান রাফায়েল গ্রোসি। এর আগে প্রথম দফায় এই আলোচনা হয়েছিল ওমানের মাস্কটে। ইরান কোনোভাবেই পরমাণু বোমা তৈরি করতে পারবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান ইরানকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে দেখতে চান তিনি। এমন পরিস্থিতি ইতালির রোমে পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। যদিও এর একদিনের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তেহরানের। তবে পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের জন্য পেজেশকিয়ান প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অবৈধ ও অভিবাসীদের তৃতীয় কোনো দেশে নির্বাসনে পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। তৃতীয় দেশে নির্যাতন ও হত্যার শঙ্কা থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বোস্টনের ডিস্ট্রিক্ট বিচারক ব্রায়ান মার্ফি। গেল 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর অভিবাসী বিতাড়িতের ইস্যুতে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হয়ে এলো এই নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাদীপক্ষের আইনজীবীর দাবি, তৃতীয় দেশে নির্বাসিতদের অধিকাংশই শরণার্থী, যারা আইনের মারপ্যাচে কখনোই তৃতীয় দেশ থেকে বের হতে পারবেন না। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানিয়েছেন বিচারক। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকরা অনুশীলন শুরু করে শনিবার সকাল 10টা থেকে। এর আগে রোববার শুরু হতে যাওয়া প্রথম ম্যাচের আগে শান্তু, মুশফিক, নাহিদ রানারা 3 বিভাগেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্তু জানান, দেশে টেস্টের সংস্কৃতি গড়ে না উঠলেও এই সিরিজ নতুন কিছু দেখতে পারবেন সমর্থকরা। এদিকে দেশের মাটিতে সাদা পোশাকে প্রথম লড়াই জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না ক্রিকেটাররা। সফররত জিম্বাবুয়েও শেষ সময়ে অনুশীলন করে সিলেট মাঠে। এর আগে দুপুর 1:15টায় দুই দলের অধিনায়কের উপস্থিতিতে সিরিজের ট্রফি উন্মোচন করা হয় প্রথম ম্যাচের ভেন্যুতে। গত বছর থেকে এই যে আমরা কিভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কিভাবে খেলাটা খেলতে চাই, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন। এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিলই। সো আমি আশা করব যে সামনে এবছর যেই 5টা-6টা টেস্ট ম্যাচ আছে নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। বিসিবিতে দুদকের অভিযানের নিয়ে সুস্পষ্ট কারণ না জানালেও আগামীতে টিকিট বিক্রি ও পাতানো খেলা বন্ধের দৃঢ় প্রত্যয় সভাপতি ফারুক আহমেদের কণ্ঠে। পাশাপাশি বিসিবিতে সভাপতি জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার সত্য বিক্রি না হওয়ার কারণও। খেলা হলে ওই খেলার কোনো দিন আপনি ভালো প্লেয়ার পাবেন না, বিকজ আপনার বেস্ট প্লেয়ারকে আপনি বলবেন আজকে ডাক করে আউট হতে, আপনার বেস্ট বোলারকে বলবেন আপনার ওয়াইড নো করে উইকেট না নিতে। সো আসলে এটা কোনো খেলা না। আমি এসেছি 2-3 দিন হয়েছে, সো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যাই, যেটা হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো আমরা। ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক সব জায়গায় কিন্তু মন্দা চলছে, এটা তো স্পন্সর রিলেটেড, বাট আমাদের বিটিভি খেলা দিচ্ছে, এটা অনেক ধন্যবাদ তাদের। আগামী 2.5 বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে, ওইটাও খুব ইম্পর্টেন্ট। ওটার জন্য আমাদের টেন্ডার ডকুমেন্ট তৈরি করে ফেলেছি। আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য।
প্রধান উপদেষ্টা কাতারে সফর সঙ্গী হিসেবে প্রথমে ফুটবলারদের কথা মনে করেছেন, এমনটাই জানালেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। শনিবার বাফুফিতে আফিদার সঙ্গে ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপাও গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। কাতার সফরের সুযোগ পেয়ে জানিয়েছেন তার অনুভূতি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি প্রথমে ফুটবলারদের কথা মনে করছে, তারপরে ক্রিকেটারদের কথা মনে করছে। তো উনি নিজের মুখে বলছে যে আমি প্রথমে ফুটবলারদের কথা মনে করছি। তো এটা শুনে আমাদের খুব ভালো লাগছে। কাতার যেহেতু ফুটবল জনপ্রিয়, তো সেখানে আমাদের মহিলা ফুটবলের কথা তুলে ধরার চেষ্টা করব যে আমাদের এখানে তেমন ফ্যাসিলিটিস পাই না ফুটবলের জন্য। তো ওখানে গিয়ে যদি আমরা ক্যাম্প করার সুযোগ পাই বা কাতারের টিমের সাথে মহিলা টিমের সাথে যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি, তো এগুলাই সেট করছি যে এগুলো বলবো। ফুটবলটা যদি না খেলতাম তাহলে তো আর এত বড় অর্জন করতে পারতাম না। সো অবশ্যই সবসময় চেষ্টা করি ফুটবলটাকে ধরে রাখার চেষ্টা, ভালো কিছু দেওয়ার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।